ঢাকা শহরে তো খুব যান্ত্রিক জীবন, তো যে আমরা দেখি যে এখানে সর্বোপরি বায়ু দূষণটা সর্বোচ্চ এবং পানি দূষণ আছে। এবং অনেক সময় যে আমরা সময়ের অভাব দেখতে পাই যে একজন রোগী যে হাঁটবে বা এক্সারসাইজ করবে তার সময়টা সে তার যান্ত্রিক জীবনে পায় না। আবার খাদ্যে যেটা বললেন যে খাদ্যের ভেজাল একটা বড় বিষয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলি যে একজন ব্যক্তি যদি 3 থেকে 4টা পয়েন্ট যদি উনি মাথায় রাখেন, তো সেক্ষেত্রে অনেক ত্রুটি উনি এড়িয়ে চলতে পারবেন। প্রথমত হচ্ছে মাস্ক ব্যবহার করা, ঢাকার বায়ু দূষণে মাস্ক ব্যবহার করা। দ্বিতীয়ত হচ্ছে পর্যাপ্ত পানি এবং ইলেকট্রোলাইট নেয়া। যেমন ধরুন যে আমরা অনেক সময় দেখি যে আমরা অফিসে থাকি বা কাজ করি বা এই ধরনের সমস্যাগুলো আমরা কিন্তু পর্যাপ্ত পানি পান করি না। 2.5 থেকে 3 লিটার পানি, অনেক ক্ষেত্রে বলে যে স্কিন ত্বক বুড়িয়ে যাচ্ছে, এটা কিন্তু পানির অভাবে হয়। অন্য কোনো চিকিৎসা লাগবে না, শুধু যদি পর্যাপ্ত পানি এবং ইলেকট্রোলাইট নেয় তাতে কিন্তু স্কিনটা সজীব থাকতে পারে, ঠিক আছে। আবার ধরুন যেটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে অফিসের মাঝে মাঝে ধরুন ডেস্ক জব করে ব্যাংকার, শিক্ষক বা অনেকে ডেস্ক জবের ফাঁকে ফাঁকে প্রতি 40 থেকে 50 মিনিট অন্তর অন্তর যদি সে একটু স্ট্রেচিং করে বা লাইট ইয়োগা করে, অফিসের চেয়ারের পাশে বসে বা রুমের মধ্যে চেম্বারেই সম্ভব এটা, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু সে সচল থাকতে পারে। আবার ধরুন যে অফিসে আসার আগে অথবা যাওয়ার পথে যদি সে অল্প কিছু সময় সিঁড়ি ভাঙে, লিফট ব্যবহার না করে, অথবা যদি বাসায় আসা যাওয়ার পথে যদি কিছু সময় যদি সে হেঁটে যাতায়াত করে অল্প কিছু সময়, তাহলে কিন্তু অনেক অসুস্থতাই কিন্তু আমরা এড়িয়ে চলতে পারি। সেক্ষেত্রে তার এক্সারসাইজটাও হয়ে গেল, আবার সময়টাও অপচয় হলো না। এখন দেখুন, যদি ওই সাবজেক্টটা হলো তাদের পার্টিকুলার ডার্মাটোলজি, মানে চর্মরোগের সাথে সংশ্লিষ্ট বা বিশেষ কিছু ধরনের বয়সের ছাপ যদি আসে, পার্টিকুলার কোনো একটা অংশে আসে, তো সেই ক্ষেত্রে তারা বটক্স ফিলারের সহযোগিতা নিতেই পারে, এটাতে কোনো দূষণীয় কিছু নেই। তবে যেটা বলা হচ্ছে যে শরীরে যদি আমরা আগেই বলেছি যে বায়োলজিক্যাল এজ এবং ক্রোনোলজিক্যাল এজ যদি না মেলে এবং অভ্যন্তরীণ থেকে ভেতরের থেকে যদি আপনার অ্যান্টি এজিং না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই এখন করলেন আপনি বটক্স ফিলার করে আবার 6 মাস 1 বছর পরে আবার কিন্তু আপনাকে একই রকমভাবে আপনাকে চিকিৎসা নিতে আপনি বাধ্য হবেন। সেক্ষেত্রে দেখা যায় যে অতি দ্রুত একই ধরনের চিকিৎসা তাকে বারবার নিতে হচ্ছে। তো সেক্ষেত্রে যদি ইন্টারনালি উনি যদি ওনার বায়োলজিক্যাল এজটা জেনে নেন এবং বায়োলজিক্যাল এজটা জানার পর যদি উনি দেখেন যে হ্যাঁ এই সমস্যা বা এই অঙ্গে এই প্রবলেম, এই কারণে আমার কিছুটা বুড়িয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, সেটি কিন্তু সহজেই অ্যান্টি এজিংকে সহযোগিতা করতে পারে এবং অ্যান্টি এজিংয়ের কাজ করা, মানে তাকে অ্যান্টি এজিংয়ের লক্ষণগুলো কমিয়ে দেওয়া সম্ভব। আমি বেসিক্যালি একজন ইন্টারভেনশনাল রিউমাটোলজিস্ট বা বাত ও ব্যথা নিয়ে কাজ করি। এবং ইন্টারভেনশনাল যে রিউমাটোলজি, এটা ব্যথা বিজ্ঞানের একটা অন্যতম আমরা বলি অ্যাডভান্সড বিষয়, যেখানে সাধারণতভাবে দেখা যায় যে ট্র্যাডিশনালি ব্যথা বিজ্ঞানে ব্যথানাশক ঔষধ এবং স্টেরয়েড বা কাটা ছেঁড়া সার্জারি এই ধরনের প্রবণতাগুলো অনেক বেশি থাকে। তো দেখা যায় যে এগুলো দিয়ে যে উপকার হচ্ছে না তা নয়, তবে এই ব্যথানাশক ওষুধের দীর্ঘমেয়াদী ব্যবহার, অনিয়ন্ত্রিত ব্যবহার, স্টেরয়েডের ব্যবহার এবং সর্বোপরি অপ্রয়োজনীয়ভাবে অনেক সময় যখন দরকার নেই তদুপরি কাটাছেঁড়া বা সার্জারির দিকে রোগীরা যেতে বাধ্য হন, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদীভাবে তারা কিন্তু অনেক ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়ার মুখে পড়েন বা তাদের কার্যক্ষমতা কমে যায়। সো এইটা কিন্তু পশ্চিমা বিজ্ঞানীদেরকে অনেক দিন থেকে ভাবিয়ে তুলেছিল যে অ্যাকচুয়ালি এটা কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে, যে দীর্ঘমেয়াদীভাবে পেইন কিলার, স্টেরয়েড বা সার্জারি ছাড়াই কীভাবে ব্যথাটা নাশ করা যায়। তো তখন তারা এই সাবজেক্টটা রিজেনারেটিভ মেডিসিন এটা তারা আবিষ্কার করে, যে যেখানে দেখা যায় যে মানব শরীর থেকে বিভিন্ন ধরনের উপাদান সংগ্রহ করা হয়, যেমন ধরুন যে রক্তজাত কিছু উপাদান, প্লাজমা বা প্লেটলেটস, ঠিক আছে। আবার ধরুন যে মানুষের হাড়ের মধ্যে অস্থিমজ্জা রয়েছে, বোন ম্যারো, আবার পেটের মধ্যে ফ্যাট রয়েছে, মাইক্রোফ্যাট আমরা বলি, ঠিক আছে। আবার ধরুন যে নবজাতক শিশুর যে নাভিরজ্জু থাকে, আম্বিলিক্যাল কর্ড, প্লাসেন্টা, সেখান থেকে কিছু উপাদান সংগ্রহ করা। তো এই সমস্ত যে উপাদানগুলো আমরা বলেছি, সেটা যে রোগী তার নিজেরও হতে পারে, আবার অন্য মানুষেরও হতে পারে। তো সেক্ষেত্রে এই উপাদানগুলো কিন্তু পার্শ্বক্রিয়া মুক্তভাবে যদি আপনি কোনো অস্থিসন্ধি বা ব্যথাযুক্ত স্থানে যদি স্থাপন করতে পারেন, যেটাকে বলে সেল ট্রান্সপ্লান্ট, বা ধরুন রক্তরসের আপনি একটা জায়গায় ব্যথা হচ্ছে বা যে জায়গাটাতে আপনার ক্ষয় হয়ে গিয়েছে বা আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস হয়ে গিয়েছে, এই জায়গায় যদি আপনি রক্তজাত উপাদান বা বোন ম্যারো বা ফ্যাট অর আম্বিলিক্যাল কর্ড থেকে যে কোষগুলো পাওয়া যাচ্ছে, এটা সাধারণ বাংলায় বলা হয় স্টেম সেল, এটা একটা ক্যাচি ওয়ার্ড, ঠিক আছে। সো এই জাতীয় উপাদানগুলো যদি সঠিকভাবে এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন পদ্ধতির মাধ্যমে যদি আপনি অস্থিসন্ধি বা জয়েন্টের মধ্যে যদি স্থাপন করতে পারেন, তাহলে কিন্তু কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই এবং দীর্ঘমেয়াদীভাবে ব্যথা নাশ ঘটতে পারে এবং বাতগুলো কিওর হয়ে যেতে পারে। তো এটা কিন্তু একটা নতুন শাখা, এবং যেখানে কোনো ধরনের সার্জারি ছাড়াই শুধুমাত্র ইন্টারভেনশনের মাধ্যমে, ইন্টারভেনশন অর্থ হলো যে আপনি কোনো বৃহৎ কোনো রোগীকে কোনো চেতনানাশক প্রয়োগ করে আপনি তাকে অজ্ঞান করে বড় কোনো সার্জারি করবেন না, আপনি তাকে সুইয়ের মাধ্যমে বা ইন্টারভেনশন, বিশেষ উচ্চ প্রযুক্তি সম্পন্ন আল্ট্রাসাউন্ড বা ফ্লোরোস্কোপি বা আরও কিছু ডিভাইস আছে, এগুলোর মাধ্যমে আপনি ওই অস্থিসন্ধির ক্ষয়টা বা অস্থিসন্ধির ব্যথাটা, সেটা মেরুদণ্ডের ব্যথা হতে পারে, যে কোনো জয়েন্টের ব্যথা হতে পারে, ঠিক আছে। তো সেই ব্যথাগুলোকে নাশ করার জন্য আপনি এই ধরনের যে বায়োলজিক্যাল প্রোডাক্টস, আমরা বলি বায়ো প্রোডাক্টস, সেটা আমরা নামগুলো বলছি পিআরপি, প্লেটলেট রিচ প্লাজমা, প্লেটলেট লাইজেট, বোন ম্যারো স্টেম সেল, চর্বিজাত স্টেম সেল,
আম্বিলিক্যাল কর্ডের স্টেম সেল এবং স্টেম সেলের আরও কিছু প্রোডাক্ট আছে। তো সেগুলো সবই কিন্তু জীব সংক্রান্ত, দ্যাট ইজ বায়োলজিক্যাল প্রোডাক্টস, এবং এগুলো নির্ভেজালভাবে যদি প্রস্তুত করা সম্ভব হয়, এবং এগুলা যেহেতু বায়ো প্রোডাক্টস, এগুলো কিন্তু সব ল্যাবরেটরি এগুলো তৈরি করতে পারে না। এই ধরনের ল্যাবরেটরি স্থাপনের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং লোকাল যে আমাদের যে ঔষধ প্রশাসন থাকে তার অনুমোদন এবং ইন্সপেকশন দরকার হয়। সেগুলো পর্যায়ক্রমে ইন্সপেকশন হয়ে অনুমোদন লাভের পরই কিন্তু একটা ল্যাবে এই ধরনের প্রোডাক্টগুলো বা ঔষধগুলো এগুলো তৈরি হতে পারে। এবং এই বায়োলজিক্যাল প্রোডাক্টগুলো যদি কোনো সঠিক দক্ষ চিকিৎসক যদি ওই বাত আক্রান্ত বা ব্যথা আক্রান্ত রোগীদের অস্থিসন্ধির মধ্যে যদি পৌঁছাতে সক্ষম হন, তবেই কিন্তু একদম সম্পূর্ণভাবে এবং দীর্ঘমেয়াদীভাবে ব্যথা নাশ হতে পারে। তো সেক্ষেত্রে কোনো দীর্ঘমেয়াদীভাবে রোগীকে স্টেরয়েড গ্রহণ বা ব্যথানাশক ওষুধ গ্রহণ বা তাকে সার্জারি বা কাটাছেঁড়ার মধ্যে যেতে হচ্ছে না। তো এটাই হচ্ছে রিজেনারেটিভ মেডিসিন। জি, এখন দেখুন যে বয়স তো আসলে থেমে থাকবে না, এটা তো একটা ক্রোনোলজিক্যাল এজ বলছি আমরা, বায়োলজিক্যাল এজ। তো আমাদের দুইটা বিষয় আছে, একটা সংখ্যায় বয়স বাড়ছে, আর এটা হলো আপনার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, মস্তিষ্ক, হৃৎপিণ্ড, ফুসফুস, ঠিক আছে, বা রক্ত, এগুলোর কিন্তু একটা এজ আছে, এটা বলে বায়োলজিক্যাল এজ। তো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য থাকে, ঠিক আছে। তো ওইটা যদি আপনি নির্ণয় করতে পারেন যে মাত্রার বয়সে একজন ব্যক্তি উপনীত হয়েছেন তার থেকে তার অঙ্গ প্রত্যঙ্গের বয়স কম অথবা বেশি, ঠিক আছে। যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে এই রিজেনারেটিভ মেডিসিনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্টেম সেল। এবং এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে শুধুমাত্র স্টেম সেল যাচ্ছে তাইভাবে প্রয়োগ হলেই যে একজন রোগীর বয়স হ্রাস পেয়ে যাবে বা বয়সের লক্ষণ হ্রাস পেয়ে যাবে তা কিন্তু নয়। সেক্ষেত্রে তাকে ইন্ডিভিজুয়াল অর্গ্যানের ব্যাপারে, ইন্ডিভিজুয়াল অঙ্গ প্রত্যঙ্গের বয়সগুলো তাকে জানতে হবে। যেমন তার লিভারে চর্বি থাকতে পারে, তার হৃৎপিণ্ডের পাম্পিং ক্ষমতা কম থাকতে পারে, তার ফুসফুসের শ্বাস নেওয়ার ক্ষমতা কম থাকতে পারে, তার মস্তিষ্কে তার স্মৃতিভ্রংশ থাকতে পারে বা কথা ভুলে যাওয়ার প্রবণতা থাকতে পারে, বা ডায়াবেটিস থাকতে পারে, বিভিন্ন রোগবালাই থাকতে পারে, অস্থিসন্ধির ক্ষয় থাকতে পারে। তো সবগুলো বিষয়কে একজন দক্ষ চিকিৎসক যদি সেটাকে অ্যানালাইজ করতে পারেন এবং অ্যানালাইজ করার পরে কোন জায়গায় কতটুকু স্টেম সেল প্রয়োগ করলে তার বয়সের ছাপটা কম আসতে পারে। আবার ধরেন যে কিছু ক্ষেত্রে শারীরিক বা হরমোনাল সমস্যার থাকতে পারে, যৌন সমস্যা থাকতে পারে। তো এগুলো সবগুলো যদিকে এটাকে বলে অ্যালগোরিদম বা সবগুলোকে একসাথে নিয়ে কোন জায়গায় কতটুকু স্টেম সেল কী প্রক্রিয়ায় কত ডোজে প্রয়োগ করলে সেটি বয়সের ছাপকে হ্রাস পাওয়ার ক্ষেত্রে সহায়তা করতে পারে, সেটা কিন্তু আগে থেকে নিরীক্ষা করতে হয়। এই সঠিক অ্যাসেসমেন্টে যদি না হয় সেক্ষেত্রে কিন্তু সে সুফল পাবে না। তো সেক্ষেত্রে রিজেনারেটিভ মেডিসিন বা এই স্টেম সেল সায়েন্সের একটা বড় ভূমিকা রয়েছে। আসলে আমরা বলি যে ইন্টারভেনশনাল রিউমাটোলজি বা ব্যথা বিজ্ঞানে দেখা যায় যে 35 ঊর্ধ্ব যারা থাকেন তাদের কিন্তু বিভিন্ন ধরনের ক্ষয় বা তাদেরকে সমস্যা সৃষ্টি করে। সেটা হতে পারে অস্থিসন্ধির ক্ষয়, হতে পারে হরমোনের সমস্যা, হতে পারে হার্ট, কিডনি, লিভার বা অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা। আবার ধরুন যে মস্তিষ্কজনিত সমস্যা কিছু আছে, নিউরোলজিক্যাল সমস্যা বলি আমরা, ঠিক আছে। তো এই যে স্নায়বিক ক্ষয়, ঠিক আছে, এগুলো সাধারণত দেখা যায় যে 35 বা তদর্ধ্ব যে কোনো পুরুষ বা নারীরই হচ্ছে। তবে এর নিচে যে হতে পারে না তা নয়। অনেক ক্ষেত্রে বিশেষ রোগ যদি অটো ইমিউন রোগ বা জিনগত ব্যাধি যদি আগে আক্রমণ করে সেক্ষেত্রে 35-এর পূর্বে হতে পারে, অর্থাৎ যে কোনো বয়সেই হতে পারে। আমি যে বিষয় নিয়ে কাজ করি ইন্টারভেনশনাল রিউমাটোলজি বা ব্যথা বিজ্ঞান বা বাত, ঠিক আছে, আমার এছাড়াও আরও কিছু চিকিৎসক আছেন যারা নিউরোলজি সংক্রান্ত কাজ করেন, বা আরও কিছু চিকিৎসক আছেন যারা লিভার সংক্রান্ত কাজ করেন। সাবজেক্ট ওয়াইজ ভ্যারিয়েশন আছে। আমি যদি আমার বিষয় নিয়ে বলি সেক্ষেত্রে ব্যথা বিজ্ঞানে যদি সঠিক মাত্রার রিজেনারেটিভ মেডিসিন প্রয়োগের সক্ষমতা আমরা দেখাতে পেরেছি, এবং গড়পড়তা আমরা বলি যে 75 থেকে 95% সফলতা আমাদের রয়েছে। এটা হলো আমি এখন পর্যন্ত যে পরিসংখ্যান সেটা বললাম গত 2.5-3 বছর। প্রথমত হচ্ছে আমাদের দেশে ব্র্যান্ডিংয়ের অভাব। যদি কোনো বিদেশি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান যদি থেকে থাকে তার পর্যাপ্ত স্বাস্থ্য খাতে তার পর্যাপ্ত তার নেই, ব্র্যান্ডিংটা অনুপস্থিত, ঠিক আছে। ফলে তার সেক্ষেত্রে ওনাদের তারা হয়তো জানেনই না, এমন আছে অনেকে হয়তো জানেনই না। আরেকটা হলো যে স্বভাবতই যেটা আছে সেটা হলো যে চিকিৎসার যে অনেক সময় ত্রুটিগুলো থাকে, অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সময় ত্রুটিগুলো দেখি, সেগুলো অনেক সময় মিডিয়ায় ব্যাপক হারে হাইলাইট করা হয়। সেক্ষেত্রে একটা নেগেটিভ ভাইবস কিন্তু আগে থেকে রয়ে যায় যে এই ধরনের ঘটনা যদি আমার সাথে ঘটে তাহলে আমিও তো ক্ষতিগ্রস্ত হতে পারি। তো সেটা একটা কারণ। আর আরেকটা যেটা আছে, যে আপনি বললেন যে ওমর সানি, বা ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তো সেটা ওনার কিন্তু অতিরিক্ত ওজন আছে। তো এই ওজন হ্রাস কিন্তু সাকসেসফুলি আমরা এখানে করছি, এবং ওজন হ্রাসের জন্য বিভিন্ন ধরনের উচ্চ প্রযুক্তি সম্পন্ন কাজ আছে। এটা ওজন হ্রাস মানেই যে কাটা ছেঁড়া বা সবসময় যে লাইপোসাকশন করে চর্বি গলিয়ে ফেলতে হয় বা বের করে ফেলতে হয় তা নয়, ঠিক আছে। তো এখন অনেক পার্শ্বক্রিয়া মুক্ত অনেক চিকিৎসা এসেছে, এবং এগুলো রিজেনারেটিভ মেডিসিনের মাধ্যমে কিন্তু তার ওজন সহ যে কোনো ধরনের সৌন্দর্য বর্ধনের যে কোনো ধরনের কাজগুলোই কিন্তু এখন করা সম্ভব হচ্ছে। আর যেটা আপনি বলেন যে আস্থার জায়গাটা, সেটা হলো যেটা বললাম যে মানদণ্ড সম্পন্ন প্রতিষ্ঠানে যদি উনি আসেন এবং সেই মানদণ্ডটা যদি উনি দেখেন বা আরও অনেক রিভিউ দেখেন যে কারা এসেছে ইতিপূর্বে, কারা এসেছে এবং কী ধরনের চিকিৎসা নিয়েছে, এবং সেটা আসলেই সেটা কি বিজ্ঞান সম্পন্ন নাকি শুধুই বাণিজ্যিক
প্রচার, ঠিক আছে? তো সেটা যদি তারা ভেরিফাই করেন তাহলে তারা সহজেই বুঝতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। মানুষ তো সবাই সমান, তারকা অতারকা লক্ষণ তো সবারই সমান আসতে পারে, ঠিক আছে? তো যেহেতু তারা একটা নির্দিষ্ট পেশায় সংযুক্ত এবং তাদের ক্ষেত্রে ফিটনেসটা মানুষ লক্ষ্য করে, ঠিক আছে? তো লেডিসদের ক্ষেত্রে যেটা সমস্যাটা থাকে যে হরমোনাল ইমব্যালেন্স খুব দ্রুতই তাদেরকে পেয়ে বসে, এটা বয়সের সাথে সঙ্গতিপূর্ণ, যেহেতু তাদেরকে একটা ঋতুচক্রের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা পুরুষদের নেই। তো সেক্ষেত্রে ওই কারণে তাদের হরমোনাল ইমব্যালেন্সের ত্রুটিগুলো যদি হয়ে থাকে খুব বেশি হারে প্রকাশ পায়, তো সেটা যদি তারকা হয় সেক্ষেত্রে তার জন্য লক্ষণটা খুব বিব্রতকর হতে পারে। তো সেক্ষেত্রে সেই ধরনের চিকিৎসা আমরা বলি যদি অ্যান্টি এজিং হয় বা ওয়েট লস হয় বা ফিটনেস হয়, সেগুলো সবগুলোই এখন অত্যাধুনিকভাবে দেওয়া সম্ভব হচ্ছে। এবং সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটার আমরা বলি যে রিস্ক বেনিফিট রেশিও, যে একটা চিকিৎসার উপকার বেশি না ক্ষতির মাত্রা বেশি, দুটা তুলনা করে কিন্তু দেখতে হয়। যদি উপকারের মাত্রা ক্ষতির তুলনায় বেশি হয় এবং সেটা যদি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয় এবং পর্যাপ্ত পরিসংখ্যান থাকে, তবে কিন্তু সেই চিকিৎসাটা গ্রহণযোগ্য হয়। তো সেই ধরনের একটা চিকিৎসা হলো রিজেনারেটিভ মেডিসিন।